আমরা যে বায়ুমণ্ডলে শ্বাস নিচ্ছি এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি রয়েছে। এই স্তরগুলি সম্পর্কে আমরা জানবো ক্লাস 10-এর প্রথম যেটা অধ্যায় পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে। তো ওয়েলকাম স্টুডেন্টস, আমি হচ্ছে মোহাম্মদ রিজভী ইসলাম আর তোমরা দেখছো ইউনিটি ভেন্যু একাডেমি। প্রথম যে বিষয় সেটা হচ্ছে বায়ুমণ্ডল জিনিসটা কি। ঠিক আছে, বায়ুমণ্ডল জিনিসটা কি সবাই একটু খাতা বের করে নিও। ঠিক আছে, কিছু অল্প করে নোটস আমরা শিখবো। আচ্ছা, তো বায়ুমণ্ডল জিনিসটা কি? ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার উপর অব্দি পৃথিবীকে যে ঘিরে রেখেছে যে বায়ু মিশ্রিত অংশ, ঠিক আছে, এই অংশটাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। পৃথিবীকে মনে হচ্ছে যেন চাদরের মতো ধরে ঘিরে রেখেছে, এই অংশের নাম হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, এই বায়ুমণ্ডলের কিছু উপাদান সম্পর্কে আমরা শিখব। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে কি উপাদান। বায়ুমণ্ডলের কি কি উপাদানগুলো রয়েছে। ঠিক আছে, উপাদানের মধ্যে যেটা কঠিন অংশ রয়েছে, ঠিক আছে, যেটা কঠিন উপাদান রয়েছে, একটা জলীয় উপাদান রয়েছে বা জলীয় অংশও বলতে পারো, আরেকটা আছে গ্যাসীয় উপাদান। ঠিক আছে, গ্যাসীয় উপাদান। আমাদের যে কঠিন উপাদান আছে, কঠিন উপাদানের মধ্যে কি পড়ছে বলো তো দেখি। কঠিন উপাদানের মধ্যে পড়ছে ধূলিকণা। ঠিক আছে, ধূলিকণা। জলীয় অংশের মধ্যে কি পড়ছে? জলীয় অংশের মধ্যে পড়ছে জলীয় বাষ্প। ঠিক আছে, আর গ্যাসীয় উপাদানের মধ্যে যেগুলো রয়েছে, ফার্স্ট যেটা আছে পরিমাণে সব থেকে বেশি সেটা হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, এর পরিমাণ কত আছে? 78.09%। ঠিক আছে, নেক্সট যেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলের প্রায় 20.95% রয়েছে। ঠিক আছে, আর্গনের পরিমাণ কত আছে? আর্গনের পরিমাণ হচ্ছে 0.93%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি রয়েছে? 0.03%, 039%। ঠিক আছে, এছাড়াও কি, এছাড়াও এখানে বায়ুমণ্ডলে হিলিয়াম গ্যাস, নিয়ন, ঠিক আছে, নাইট্রোজেন ডাই অক্সাইড বা নাইট্রোজেনের অক্সাইডস গুলো, ঠিক আছে, আরো গ্যাসীয় উপাদানগুলো বর্তমান। ঠিক আছে, আরো গ্যাসীয় উপাদানগুলো বর্তমান। ঠিক আছে, আচ্ছা, এখানে জলীয় বাষ্পের পরিমাণটা জেনে নিব। জলীয় বাষ্পের পরিমাণ 4% থেকে 0.5 বা 4% থেকে প্রায় 5% অব্দি হতে পারে। ঠিক আছে, 0.4% থেকে বা 0.5% থেকে 0.5% থেকে 5% বা 4% অব্দি হতে পারে। সকাল সকাল পরিমাণ একটু বেশি থাকে। ঠিক আছে, তো এটা হয়ে গেলো বায়ুমণ্ডলের উপাদান। ঠিক আছে, তো বায়ুমণ্ডল, এই যে বায়ুমণ্ডল সম্পর্কে বললাম যে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ মিশ্রিত রয়েছে, তো এই উপাদান সম্পর্কে পড়ে নিয়েছি। এবার উচ্চতা ভেদে বায়ুমণ্ডলের কত উচ্চতা পর্যন্ত কোন কোন স্তরের নামকরণ রয়েছে সেটা আমরা এবার শিখবো। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের উচ্চতা ভেদে বায়ুমণ্ডলের এবার আমরা, আচ্ছা তোমরা এগুলো কিন্তু ভিডিও পজ করে টুকে নিও খাতায়। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম। আচ্ছা, এবার যেটা বিষয় আছে সেটা হচ্ছে কি উচ্চতা ভেদে বায়ুমণ্ডলের প্রকারভেদে বায়ুমণ্ডলের নামকরণ। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি কাজ করছি একটা ছোট্ট ছকের মাধ্যমে সম্পূর্ণ বায়ুমণ্ডলটা বলে দিচ্ছি, বায়ুমণ্ডলের বিভিন্ন ভাগগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা এটা মনে করে নিলাম একটা সি লেভেল আছে, সমুদ্রপৃষ্ঠ আছে। ঠিক আছে, এটা কি আছে? সমুদ্রপৃষ্ঠ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার? 18 কিলোমিটার পর্যন্ত, 18 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের নাম হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার। কি? ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, 18 কিলোমিটার থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের অংশ তার নাম হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার। 50 কিলোমিটার থেকে প্রায় 80 কিলোমিটার অব্দি যে অংশ বর্তমান তার নাম হচ্ছে কি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। ঠিক আছে, 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত যে অংশটা আছে বায়ুমণ্ডলের তার নাম হচ্ছে কি থার্মোস্ফিয়ার। ঠিক আছে, থার্মোস্ফিয়ার। আচ্ছা, আরো উপাদানগুলো রয়েছে, জায়গার জন্য আমি লিখছি না এখন। ঠিক আছে, এটা প্রথমে কমপ্লিট করে নিই। আচ্ছা, ট্রোপোস্ফিয়ার যেটা হচ্ছে 0 কিলোমিটার থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায়
ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এখানকার উষ্ণতা কিরকম আছে? আচ্ছা, ট্রপোস্ফিয়ার হচ্ছে যেহেতু ভূপৃষ্ঠ থেকে, তো আমাদের সাধারণ উষ্ণতা কত 37 ডিগ্রি হয়, ঠান্ডার কিন্তু কম হয়। তো ধরে নাও অ্যাভারেজ 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় -55 ডিগ্রি সেলসিয়াস অবধি -55 ডিগ্রি সেলসিয়াস অবধি ট্রপোস্ফিয়ারের উষ্ণতা থাকতে পারে। ঠিক আছে, ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের যত রকমের গ্যাসীয় উপাদান রয়েছে না কেন, তার প্রায় 75% গ্যাসীয় উপাদান এই স্ফিয়ারেই বর্তমান। ঠিক আছে, এই স্তরে থাকে। এর একটা বৈশিষ্ট্য পেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে এই স্তরের? এই স্তরে কি না বায়বীয় গোলযোগ দেখা যায়, অর্থাৎ ঝড়, বৃষ্টিপাত, ঠিক আছে, বিদ্যুৎ, সব রকমের বায়বীয় গোলযোগ এই স্তরে দেখা যায়। ঠিক আছে, বায়বীয় গোলযোগ উদাহরণ হিসাবে কি বললাম? ঝড়, বৃষ্টিপাত প্রভৃতি, বৃষ্টিপাত এই স্তরে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই জন্য এই স্তরের নামকরণ করা হয়েছে কি বলতো? এই জন্য এই স্তরের নাম বলা হয় ক্ষুদ্র মণ্ডল। ঠিক আছে, ক্ষুদ্র মণ্ডল। ঠিক আছে, আর কি বৈশিষ্ট্য রয়েছে এই স্তরে? কি না প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে কি হয়? 6.5 ডিগ্রি 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কি করে কমতে থাকে। ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, মানে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমতে থাকে। ঠিক আছে, আর কি বৈশিষ্ট্য রইল? কি বৈশিষ্ট্য পেলাম? এর উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে -55 ডিগ্রি সেলসিয়াস অবধি থাকতে পারে। ঠিক আছে, উচ্চতা কত আছে? ভূপৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সমস্ত গ্যাসীয় উপাদানের প্রায় 75% এই স্তরেই পাওয়া যায়। বায়বীয় গোলযোগ দেখা যায় বলে এর স্তরের নামকরণ করা হয়েছে ক্ষুদ্রমণ্ডল। ঠিক আছে, আচ্ছা, ট্রপোস্ফিয়ার ঠিক যে উপরের স্তর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মাঝখানে একটা প্রায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত একটা স্তর রয়েছে ছোট্ট। ঠিক আছে, এই বর্ডারকে আমরা বলছি কি ট্রোপোস। এই বর্ডারের নাম হচ্ছে কি ট্রোপোস। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারের মাঝখানে যে স্তরটা রয়েছে, যে বর্ডার লাইন রয়েছে, এটাকে আমরা বলি ট্রোপোস। এটা প্রায় 18 কিলোমিটার থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে কি স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার এবার বৈশিষ্ট্য শিখব। স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা কত আছে? স্ট্র্যাটোস্ফিয়ার উষ্ণতা হচ্ছে কি -55 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ঠিক আছে, এটা একটা জিনিস হলো। আর কি কি বৈশিষ্ট্য পাবো এই স্তরে? কি না একটা আর জিনিস বলে দিই, যে 20 কিলোমিটার থেকে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত, এই 30 কিলোমিটার পর্যন্ত একটা আর ছোট্ট স্ফিয়ার রয়েছে। ঠিক আছে, একটা আর ছোট্ট স্ফিয়ার রয়েছে, যার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। কি? ওজোনোস্ফিয়ার। এর নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। কেন জানো? কারণ এই স্ফিয়ারে ওজোন গ্যাসের ঘনত্ব অনেক বেশি বলে এই স্তরের নামকরণ করা হয়েছে ওজোনোস্ফিয়ার। আরেকটা জিনিস বলে দিই, এই স্তরে যে উষ্ণতা প্রায় হচ্ছে 73 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, প্রায় 73 ডিগ্রি সেলসিয়াস এই স্তরের উষ্ণতা রয়েছে। কিন্তু কেন? -55 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা গেছে হাইস্ট, উচ্চতা বৃদ্ধির সাথে সঙ্গে। আর ওজোনোস্ফিয়ার তো ট্রপোস্ফিয়ারের মাঝখানে রয়েছে, কিন্তু এর উষ্ণতা এত বেশি কেন হয়েছে? এটা একটা প্রশ্ন আছে, কি করে বলবো শুনে নাও। তোমরা একটু ছোট্ট করে এখানে করে দিচ্ছি আমি, তোমরা একটু নিও। ঠিক আছে, কি হয় এই অক্সিজেনটা, কি হয় অক্সিজেন অণুটা ফোটন কণার মাধ্যমে সূর্যরশ্মি থেকে আগত ফোটন কণার মাধ্যমে কি করে ভাঙতে শুরু করে, এবং অণুটা অক্সিজেন পরমাণু তৈরি করে, দুটো অক্সিজেন পরমাণু তৈরি করে। এই অক্সিজেন পরমাণুটা আর অক্সিজেন অণুটা কি করবে? অনুঘটকের মাধ্যমে সংযুক্ত হবে। ঠিক আছে, অনুঘটকের মাধ্যমে সংযুক্ত হয় এবং তৈরি করে কি ওজোন গ্যাস, এবং তার সঙ্গে তৈরি করে তাপ। এই তাপটাই হচ্ছে এটা। বুঝতে পারা গেছে? তোমরা ছোট্ট করে টুকে নাও, আমি এখানে এটা মুছে দিব আবার উপরের স্তরগুলো লিখছি বলে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো যে এখানকার উষ্ণতা এত বেশি কেন হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই স্তরের কি কি বৈশিষ্ট্য পেলাম একবার রিকল করে নি। এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব অনেক বেশি। আর কি আছে বৈশিষ্ট্য? এই স্তরে কি হয়? কোনো রকমের বায়বীয় গোলযোগ দেখতে পাওয়া যায় না, বায়বীয় গোলযোগ নেই। এই জন্য
এই স্তরকে শান্ত মণ্ডল বলা হয়, কারণ এখানে কোনো রকমের ঝড় বৃষ্টিপাত কোনো প্রাকৃতিক ঘটনা ঘটছে না, এই জন্য এই স্তরের নাম হয়ে গেছে শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল থাকায় এই স্তরে কি হয়, এই স্তরে জেট প্লেন চলাচল করে। ঠিক আছে, এই স্তরে কি করে, জেট প্লেন চলাচল করে। বুঝতে পারা গেছে? আর কি জিনিস আছে বলো দেখি। শান্তমণ্ডল বলা হয়, জেট প্লেন চলাচল করে। এই স্তরে আমরা উষ্ণতা জেনে গেছি -55°C থেকে 0°C পর্যন্ত, এবং এই স্পিয়ার মধ্যখানে একটা ওজোন স্পিয়ার বর্তমান, কত 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর উষ্ণতা সম্পর্কে জেনে গেছি। ঠিক আছে, আচ্ছা এবার স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে স্তর রয়েছে মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে আবার একটা ছোট্ট দিকে বর্ডার রয়েছে, খুব ক্ষীণ বর্ডার। ঠিক আছে, এই বর্ডারের নাম হচ্ছে কি স্ট্র্যাটোপোজ। ঠিক আছে, বুঝতে পেরে গেছি। এবার নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি হবে বলতো। মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে যে এর উষ্ণতা প্রায় 0°C থেকে -93°C অব্দি হয়। ঠিক আছে, -93, বায়ুমণ্ডলের সব থেকে কম উষ্ণতা। এই জন্য এই স্তরকে আমরা শীতলতম স্তরও বলে থাকি। ঠিক আছে, এই স্তরে কিনা আরো কয়েকটা জিনিস আমরা দেখতে পাবো। এই স্তরে কি হয় যে এই স্তরে এত বেশি পরিমাণে উষ্ণতা কম আছে যে এখানে থাকা উল্কাপিণ্ডগুলো কি হয়, ছাই হয়ে যায়। ঠিক আছে, অনেক কম উষ্ণতা থাকায়। ঠিক আছে, দুটো বৈশিষ্ট্য পেলাম। ঠিক আছে, এর উপরের স্তরের নাম কি, থার্মোপোজ। এই থার্মোপোজ আর মেসোপোজের মাঝখানে আবার একটা ছোট্ট দিকে বর্ডার রয়েছে, যার নাম কি করব বলো দেখি, মেসোপোজ। ঠিক, মেসোপোজ। ঠিক আছে, এই মেসোপোজের উপরে যেটা স্তর রয়েছে থার্মোস্ফিয়ার, এর একটু বৈশিষ্ট্য আমরা জেনে নিব। ঠিক আছে, এর উচ্চতা কত জানলাম, 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার অব্দি থাকেছে। এর যে উষ্ণতা, প্রায় -93°C থেকে অ্যাপ্রক্সিমেট 1250°C পর্যন্ত হতে পারে। ঠিক আছে, কত হতে পারে, 1250°C পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 1250°C হতে পারে। এই স্তরে কি বৈশিষ্ট্য আছে জানো, এই স্তরে সূর্যরশ্মি থেকে আগত সূর্যরশ্মির যে তেজস্ক্রিয় রশ্মিগুলো রয়েছে, সূর্যরশ্মির মধ্যে যে তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গগুলো রয়েছে, এই তরঙ্গগুলো কি করে জানো, এই যে স্ফিয়ারে থাকা যে গ্যাসীয় উপাদান, এই গ্যাসীয় উপাদানকে আয়নিত করে তোলে। ঠিক আছে, আয়নে ভাঙতে শুরু করে, এবং এই জন্য এই স্তরের নাম কিন্তু আয়নোস্ফিয়ার রয়েছে। কেন? কারণ এই স্ফিয়ারে সূর্যরশ্মির যে তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ রয়েছে, তারা কি করে বায়বীয় পদার্থগুলোকে, অর্থাৎ গ্যাসীয় উপাদানগুলোকে কি করে, আয়নে পরিণত করে বলে। ঠিক আছে, আয়নে পরিণত করে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? তোমরা এটা একটু নোট ডাউন করে নিও। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এই স্তরে কিন্তু আমাদের মেরুজ্যোতি লক্ষ্য করব। ঠিক আছে, এই স্তরে আমরা মেরুজ্যোতি লক্ষ্য করব। আর কি লক্ষ্য করব, এই স্তরে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ, ওই রেডিও যেগুলো জিনিস আমরা জানি, বেতার তরঙ্গ কি হয়, প্রতিফলিত হয়। ঠিক আছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। তাহলে এখন অবধি আমরা থার্মোস্ফিয়ার সম্পর্কে জেনে গেছি। ঠিক আছে, এখানে তোমরা ভিডিওটা পজ করে নিও। ঠিক আছে, আমি এখান থেকে এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, তো এখন অবধি আমরা শিখেছিলাম মেসোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার অবধি শিখেছিলাম, তাই তো। এবার থার্মোস্ফিয়ার ঠিক যে উপরের স্তর রয়েছে, তার নাম হচ্ছে কি এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এর উচ্চতা কত আছে, আমরা থার্মোস্ফিয়ার উচ্চতা কত পড়েছিলাম, 500 কিলোমিটার পর্যন্ত। এর উষ্ণতা হচ্ছে 500 কিলোমিটার থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, 750 কিলোমিটার পর্যন্ত এই স্তরের হাইট রয়েছে। ঠিক আছে, উষ্ণতা কতটুকু আছে, এই স্তরের উষ্ণতা হচ্ছে প্রায় 1250 থেকে বা 1200°C থেকে 1600°C পর্যন্ত। ঠিক আছে, এত বেশি পরিমাণে বায়ুমণ্ডলে এর থেকে বেশি উষ্ণতা নয়। ঠিক আছে, বলে এই স্তরের নামকরণ করা হয়েছে উষ্ণতম স্তর। ঠিক আছে, উষ্ণতম স্তর। ঠিক আছে, এই স্তরের উষ্ণতা কত পরিমাণে আছে, 1600°C পর্যন্ত রয়েছে, এই জন্য এই স্তরকে আমরা উষ্ণতম স্তরও বলবো। ঠিক আছে, আর কি বৈশিষ্ট্য রয়েছে, এই স্তরের একটা বৈশিষ্ট্য রয়েছে যে এখানে কি হয় যে
স্পেস স্টেশনগুলো থাকে, স্পেস স্টেশনগুলো পাওয়া যায়, দেখতে পাওয়া যায় থাকে। এখানে কৃত্রিম উপগ্রহ দেখতে পাওয়া যাবে, কৃত্রিম উপগ্রহ পাওয়া যায়, ঠিক আছে। এক্সোস্ফিয়ারের ঠিক উপরের স্তরের নাম কি? এক্সোস্ফিয়ারের ঠিক উপরের স্তরের নাম হচ্ছে কি আয়নো ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে, ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, ম্যাগনেটোস্ফিয়ারের হাইট কতটুকু আছে বলো? ম্যাগনেটোস্ফিয়ারের হাইট হচ্ছে 750 থেকে প্রায় 16,000 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এই স্তরের হাইট অনেক বেশি রয়েছে, সব থেকে বেশি হাইট এই স্তরের রয়েছে, প্রায় 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। এত বেশি পরিমাণে হাইট থাকার কারণ কি হয়, যে এখানকার যে বায়বীয় পদার্থ যেগুলো কি অলরেডি আয়নিত অবস্থায় রয়েছে, তারা কি করে পৃথিবীর পৃষ্ঠের অনেক উঁচুতে থাকার কারণে এখানে একটা মনে হয় যে বলয়ের আকার তৈরি করেছে, ঠিক আছে, একটা বলয়ের আকার তৈরি করে, ঠিক আছে। মাধ্যাকর্ষণ শক্তি তো সব জায়গায় টেনে রয়েছে এদেরকে, ঠিক আছে। তো এখানে মনে হচ্ছে যেন যে এই বায়বীয় উপাদানগুলো কি হয় পৃথিবী পৃষ্ঠের চারিদিকে বলয়ের আকার ধারণ করেছে, বলে এই স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় পাওয়া যায়, ঠিক আছে। কেন পাওয়া যায়? কারণ এই স্তরে কি হয়, এই স্তরে যে পৃথিবীর পৃষ্ঠের যে পৃথিবী পৃষ্ঠের চারিদিকে কি হয়, যে বায়বীয় উপাদানগুলো আয়নিত অবস্থায় অলরেডি রয়েছে, তো অনেক বেশি উচ্চতায় থাকার কারণে মনে হয় যে একটা বলয় আকার তৈরি করেছে, ঠিক আছে, একটা বলয় আকার তৈরি করেছে, বলে এটাকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়, ঠিক আছে। তাহলে ম্যাগনেটোস্ফিয়ার উচ্চতা আমরা জেনে গেছি। আচ্ছা, এর উষ্ণতা কত হবে? এর উষ্ণতা হবে 1600 ডিগ্রি সেলসিয়াস থেকে কম, ঠিক আছে। তাহলে আমরা এখন বায়ুমণ্ডলের যে সমস্ত স্তরগুলো রয়েছে এই স্তর সম্পর্কে আমরা জেনে গেছি, ঠিক আছে। এবার আমি একটু আগে তোমাদের বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্ফিয়ার বলে একটা ছোট্ট ছোট্ট করে স্ফিয়ার রয়েছে, ঠিক আছে। এর উচ্চতা প্রায় 20 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই যে স্ফিয়ার রয়েছে এই স্ফিয়ারে কিন্তু ওজোন গ্যাস ধীরে ধীরে ক্রমাগত ক্ষয় হতে চলেছে, প্রাকৃতিক কারণে এবং মানুষ সৃষ্ট কারণেও, ঠিক আছে। প্রাকৃতিক কারণে কি হয়, এই যে ফোটন কণা পড়ছে ওজোন গ্যাসের মধ্যে, ফোটন কণা পড়ছে ওজোন গ্যাসে, তো ওজোন গ্যাস ভেঙে O2 এবং O তৈরি করছে, এটা তো প্রাকৃতিক গ্যাস তৈরি হয়ে গেল, ঠিক আছে। কিন্তু কি হয়, কিছু কিছু মানুষ সৃষ্ট কারণেও ওজোন স্তর দিন দিন ধ্বংস হতেই চলেছে, ঠিক আছে। এই ওজোন স্তর ধ্বংসের কারণ আমরা জানবো। তো মানুষের সৃষ্ট কারণে কি হয়, একটা নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা রয়েছে, আর একটা ক্লোরোফ্লুরোকার্বনের যে ভূমিকা, ক্লোরোফ্লুরোকার্বনের যৌগসমূহ রয়েছে তাদের একটা ভূমিকা রয়েছে। তো এবার যেটা আমরা হেডলাইন করব সেটা হচ্ছে কি ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন অক্সাইডসের ভূমিকা, ঠিক আছে। তোমরা এবার খাতায় পয়েন্ট করো, এটা তোমরা পজ করে ভিডিওটা পজ করে এটা টুকে নিও, আমি মুছে দিলাম, ঠিক আছে। তোমরা এবার নোট ডাউন করো যে ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন অক্সাইডস এর ভূমিকা লেখো, ঠিক আছে। স্তর ধ্বংসে নাইট্রোজেন অক্সাইডস এর ভূমিকা আমরা দেখব, ঠিক আছে। কি ভূমিকা আছে এই নাইট্রোজেনের? যে আমরা জানি যে ওজোন স্ফিয়ার কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে বর্তমান, তাই তো। তো স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, জেট প্লেন চলাচল করে, আমরা একটু আগেই শিখলাম। এই জেট প্লেন থেকে কিন্তু নাইট্রোজেন অক্সাইডস বেরোয়, ঠিক আছে। এই নাইট্রোজেন অক্সাইডস বেরোয়, ঠিক আছে। জেট প্লেন থেকে কি হয়, নাইট্রোজেন অক্সাইডস বেরোয়, ঠিক আছে। মনে করলাম নাইট্রোজেন মনোক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রভৃতি, ঠিক আছে। তো কি হবে এবার, এই যে নাইট্রোজেন মনোক্সাইড রয়েছে, নাইট্রোজেন মনোক্সাইড কিন্তু ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে এবং তৈরি করবে কি বলতো, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, ঠিক আছে। আবার আমরা জানি যে ওজোন স্তর বা ওজোন গ্যাস অ্যাকচুয়ালি কি হয়, ফোটন কণা বা ইউভি রশ্মির মাধ্যমে ভাঙে এবং একটা অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অণু তৈরি করে, তাই তো। এই অক্সিজেন পরমাণুটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে পুনরায় বিক্রিয়া করবে, ঠিক আছে, এবং তৈরি করবে কি বলতো, আবার নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করবে এবং দুটা অক্সিজেন অণু তৈরি করবে, বুঝতে পেরেছো। আবার দেখো নাইট্রোজেন মনোক্সাইড তৈরি হয়ে গেছে, কিন্তু আবার নাইট্রোজেন মনোক্সাইড তৈরি হয়ে গেছে, এই নাইট্রোজেন মনোক্সাইড পুনরায় কি করবে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে এবং তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এই অক্সিজেনটা
অক্সিজেনটা কিন্তু দেখো এখানেও তৈরি হয়েছে, এখানেও তৈরি হয়েছে, ঠিক আছে। এই অক্সিজেন ও গ্যাস যেটা O3 যেটা গ্যাস রয়েছে, O3 বা ওজোন স্ফিয়ার, এই ওজোন গ্যাসটা কি করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার যেটা বিষয় হচ্ছে আমাদের, যে আমরা একটু ছোট্ট করে ভাষা লিখে দেবো। হ্যাঁ, ভাষাটা কি হবে এরকম, যে আমরা লিখবো যে, আমি ভাষাটা লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, যে স্ট্র্যাটোস্ফিয়ারে 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 কি হয়, জেট প্লেন থেকে নির্গত নাইট্রোজেন মনোক্সাইড কি করে ওজোন অণুর সঙ্গে বা ওজোন গ্যাসের সাথে কি হয়, বিক্রিয়া করে, তৈরি করে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এবার লিখব যে সূর্যরশ্মির ফোটন কণা থেকে O3 বা ওজোন গ্যাস ভেঙে একটি অক্সিজেন পরমাণু ও একটি অক্সিজেন অণু তৈরি করে। এই অক্সিজেন পরমাণু তৈরি হওয়া নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পুনরায় বিক্রিয়া করে নাইট্রোজেন মনোক্সাইড ও দুটো অক্সিজেন অণু তৈরি করে। এইভাবে ক্রমাগত নাইট্রোজেন অক্সাইডস, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা নাইট্রোজেন অক্সাইডস লিখে দেবো, কারণ এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইডও তৈরি হচ্ছে, নাইট্রোজেন মনোক্সাইড তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে ক্রমাগত নাইট্রোজেন অক্সাইডস কি করে ওজোন স্তরকে ক্রমাগত ভাষা ঠিক হয়নি, এভাবে ক্রমাগত নাইট্রোজেন অক্সাইড ওজোন স্তরকে ধ্বংস করতে আছে, ঠিক আছে। তাহলে দেখো ওজোন স্তর ধ্বংসে কিন্তু আমরা নাইট্রোজেন অক্সাইডসের ভূমিকা দেখে নিয়েছি, ঠিক আছে। তোমরা পজ করে নাও এবং ভালো করে একবার বোঝার চেষ্টা করো, আরেকবার বোঝার চেষ্টা করো কি, যে ওজোন স্তর কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে বর্তমান, আমি একটু আগে বললাম, এই স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলাচল করে, জেট প্লেন থেকে কি হয়, নাইট্রোজেন অক্সাইডস বেরোয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড হোক, নাইট্রোজেন অক্সাইড হয়ে গেলো বা নাইট্রোজেন মনোক্সাইড হয়ে গেলো। আচ্ছা, একটা থাকলে মনোক্সাইড, ঠিক আছে। আচ্ছা, এবার কি হয়, নাইট্রোজেন মনোক্সাইড প্রথমে ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে এবং তৈরি করবে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হলো, এটা নাইট্রোজেন অক্সাইড পূর্ববর্তী তৈরি হওয়া অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করবে এবং নাইট্রোজেন মনোক্সাইড আবার তৈরি করবে, তাই তো। আমি একটু আগে বলেছিলাম যে প্রাকৃতিকভাবে কিন্তু অক্সিজেন ওজোন গ্যাস কিন্তু প্রাকৃতিকভাবে ভেঙে একটা অক্সিজেন পরমাণু এবং একটা অক্সিজেন অণু তৈরি করে। এই উৎপন্ন হওয়া অক্সিজেন পরমাণুটা সদ্য তৈরি নাইট্রোজেন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে এবং আবার নাইট্রোজেন মনোক্সাইড তৈরি করবে। এই নাইট্রোজেন মনোক্সাইড আবার দেখো তৈরি হয়ে গেছে, আবার এই প্রসেসটা চলতে থাকবে। তো এটা একটা সার্কেল হয়ে গেল। এইভাবে ক্রমাগত ধীরে ধীরে ওজোন স্তরকে ধ্বংস করতেই রয়েছে, ওজোন স্তরকে পাতলা করতেই রয়েছে, বুঝতে পেরেছো? তো মানুষ সৃষ্ট কারণে নাইট্রোজেন অক্সাইডের একটা ভূমিকা পেয়ে গেছি আমরা। তোমরা পজ করে নাও এবং এটা ভালো করে টুকে নাও। এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি, ওজোন স্তর ধ্বংসে এবার আমরা সিএফসি এর ভূমিকা দেখব। কার ভূমিকা দেখব? সিএফসি এর ভূমিকা দেখব, ঠিক আছে। সিএফসি এর ভূমিকা কি রয়েছে, সিএফসি এর ভূমিকা দেখব। আচ্ছা, ওজোন স্তর ধ্বংসে সিএফসি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তার আগে আমরা জেনে নিব যে সিএফসি কিন্তু একটা অদাহ্য পদার্থ রয়েছে, ঠিক আছে। এই কারণে এটাকে আমরা রেফ্রিজারেটর ব্যবহার করি।
ব্যবহার করি, ঠিক আছে, বাতানুকূল হিসাবে এবং বাতানুকূল হিসাবে এবং খাদ্যবস্তুকে সংরক্ষণ করার জন্য, খাদ্যবস্তুকে সংরক্ষণ করার জন্য আমরা ব্যবহার করি, করার জন্য ব্যবহার করি, ঠিক আছে। এইটুকু শিখলাম। তো আমরা CFCl2 আর একটা নিব CFCl3। এরা কি হবে, প্রথমে এরা ইউভি রে দ্বারা কি করবে, এরা নিজেকে ভাঙবে, ঠিক আছে, এবং ভেঙে তৈরি করবে কি, এখানে CF2Cl প্লাস Cl। এখানে এই যে ক্লোরিন পরমাণুটা আছে এটা কিন্তু সক্রিয় থাকবে, ঠিক আছে। এখানেও সেম, এখানে করবে CFCl2 এবং এখানেও একটা সক্রিয় ক্লোরিন তৈরি করবে, ঠিক আছে। এই সক্রিয় ক্লোরিন কি করবে, পুনরায় এই সক্রিয় ক্লোরিন কি করবে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে, ঠিক আছে। ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করবে এবং তৈরি করবে কি, ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন। এই ক্লোরিন মনোক্সাইড কিন্তু সক্রিয় হবে, ঠিক আছে, বুঝতে পারা গেছে, এবং অক্সিজেন রিলিজ করবে। এখানে আবার এই ক্লোরিন পরমাণুটা, এই ক্লোরিন মনোক্সাইডটা কি করবে, আবার বিক্রিয়া করবে কার সঙ্গে, ওজোন গ্যাসের সঙ্গে, এবং তৈরি করবে কি বলতো, ক্লোরিন। এটা ক্লোরিনও কিন্তু সক্রিয়, আর এখানে দুই অণু বা দুটা অক্সিজেন পরমাণু অণুটা তৈরি করবে, বুঝতে পেরেছো কি বললাম? আরেকবার ভালো করে শুনো। আমরা সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি ফুল ফর্ম কি পেলাম, সিএফসি ফুল ফর্ম হচ্ছে ফ্লুরো কার্বন, ঠিক আছে। এর দুটা যৌগ নিয়েছে, যে কোনো দুটা যৌগ উদাহরণ হিসাবে নিয়েছি। একটা নিচে CF2Cl2 আর একটা নিচে CFCl3। এরা কি করবে, প্রথমে ইউভি রে দ্বারা এরা ভাঙবে, নিজেকে ভাঙবে, ঠিক আছে, এবং ভাঙার পরে তৈরি করবে কি CF2Cl আর একটা ক্লোরিন, সক্রিয় ক্লোরিন পরমাণু, ঠিক আছে। নেক্সট যেটা যৌগ আছে, এই যৌগটাও সেম, তৈরি করবে কি একটা সক্রিয় ক্লোরিন পরমাণু। এই সক্রিয় ক্লোরিন পরমাণু কি করবে, প্রথমে বিক্রিয়া করবে ওজোন গ্যাসের সঙ্গে এবং তৈরি করবে কি ক্লোরিন মনোক্সাইড, এটাও কিন্তু সক্রিয়, আর অক্সিজেন তৈরি করছে। এই সক্রিয় ক্লোরিন পরমাণুটা আবার পুনরায় বিক্রিয়া করবে ওজোন গ্যাসের সঙ্গে এবং তৈরি করছে কি সক্রিয় ক্লোরিন এবং অক্সিজেন। এই দেখো এখানে আবার সক্রিয় ক্লোরিন তৈরি হয়ে গেছে। এই সক্রিয় ক্লোরিন আবার কিন্তু দেখো ওজোন গ্যাসকে ভাঙবে, মনোক্সাইড তৈরি করবে, মনোক্সাইড আবার ক্লোরিন সক্রিয় তৈরি করবে। এইভাবে ক্রমাগত ক্লোরিন সিএফসি যৌগগুলো কিন্তু কি করছে, ওজোন গ্যাসকে ধ্বংস করতে সাহায্য করছে। এটা ভাষাটা আমরা কি লিখবো, ভাষা আমরা এইভাবে লিখবো যে সিএফসি যৌগ সমূহ, কি লিখবো, সিএফসি যৌগ সমূহ ইউভি রে বা ইউভি রশ্মি দ্বারা বিভাজিত হয়ে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে, ঠিক আছে। এবার কি সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে নিচ্ছে দুটোই, ঠিক আছে। এই ক্লোরিন পরমাণু কার সঙ্গে বিক্রিয়া করছে, ওজোন গ্যাসের সঙ্গে। তো এটাই লিখবো যে এই সক্রিয় ক্লোরিন পরমাণু কার সঙ্গে বিক্রিয়া করছে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে, ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করছে, ঠিক আছে। আর এটা ক্লোরিন পরমাণুটাও কিন্তু, এই ক্লোরিন মনোক্সাইডটাও কিন্তু সক্রিয় আছে, এটা ব্র্যাকেটে লিখে নিও, ঠিক আছে। এবার এই ক্লোরিন পরমাণুটা, এই ক্লোরিন মনোক্সাইডটা আবার পুনরায় ওজোনের সাথে বিক্রিয়া করে একটি সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করবে এবং অক্সিজেন উৎপন্ন করে, ঠিক আছে। এই ক্লোরিন পরমাণু কিন্তু তৈরি হয়ে গেছে, আবার সেম রিপিট করবে, ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড এবং ক্লোরিন মনোক্সাইড আবার বিক্রিয়া করে তৈরি করবে ক্লোরিন, সক্রিয় ক্লোরিন, ঠিক আছে। তো এইভাবে কি হচ্ছে, ক্রমাগত সক্রিয় ক্লোরিনটা কি হচ্ছে, বারবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজনের সঙ্গে পাতলা করছে, ঠিক আছে। এইভাবে ওজোন গ্যাস ক্ষয় হচ্ছে। দেখেন লাস্টে আমরা কি লিখবো, যে এইভাবে বারবার এইভাবে ক্রমাগত ক্লোরিন পরমাণু, এখানে ব্র্যাকেটে লিখে দিবা যে সিএফসি যৌগ থেকে উৎপন্ন, সিএফসি যৌগ সমূহ থেকে
উৎপন্ন, ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা লিখে দিলাম। এই ক্লোরিন পরমাণু কি করবে, ক্রমাগত ওজোন স্তরকে ধ্বংস করছে। ঠিক আছে, এটুকু আমরা শিখলাম, বুঝতে পারা গেছে। তোমরা চট করে, আচ্ছা এটা ইকুয়েশন, এই যে আমরা করলাম বিক্রিয়াগুলো দেখালাম, এই বিক্রিয়াগুলো কিন্তু অনিবার্য দিতেই হবে, ঠিক আছে, এই বিক্রিয়াগুলো কিন্তু দিবা তোমরা, ঠিক আছে। আবার ভিডিওটা পোস্ট করে তাড়াতাড়ি করে টুকে নাও, ঠিক আছে, আমি মুছে দিলাম এটাও, ঠিক আছে। আচ্ছা, এখানে এবার নেক্সট যেটা বিষয় আমরা শিখবো সেটা হচ্ছে কি বলতো, গ্রিন হাউস ইফেক্ট। গ্রিন হাউস ইফেক্ট, আচ্ছা, গ্রিন হাউস ইফেক্ট আর বিশ্ব উষ্ণায়ন এই দুটো ব্যাপার কিন্তু আলাদা, ঠিক আছে। বিশ্ব উষ্ণায়ন কি হয়, যদি পৃথিবীর ক্রমবর্ধমান অবস্থাটা, ঠিক আছে, যদি উষ্ণতা যদি বাড়তে থাকে তখন তাকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন, ঠিক আছে। কিন্তু যদি পরিবেশের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের যদি পরিমাণ বেড়ে যায়, আর এই কারণে যদি পৃথিবীর যে গড় উষ্ণতা সেটা যদি বাড়তে থাকে, তাহলে সেটা হবে কি গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে। আর এই গ্রিন হাউস ইফেক্ট ঘটাতে সাহায্য করবে যে সমস্ত গ্যাস, তাদেরকে আমরা বলবো কি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, মনে থাকবে। প্রধান গ্রিন হাউস গ্যাস নাম কি, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এর পার্সেন্টেজ প্রায় 50% আছে, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু দেখে নিচ্ছি আরো কে কে করছে। মিথেন গ্যাস, এর পরিমাণ প্রায় 19% রয়েছে, মানে পৃথিবীর উষ্ণতা বাড়াবার জন্য, ঠিক আছে। আর কি আছে, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এর পার্সেন্টেজ প্রায় 16% রয়েছে, ঠিক আছে। আরও কিছু জিনিসগুলো জেনে নিব। ওজোন গ্যাস, এর পার্সেন্টেজ কিন্তু 8% রয়েছে। আরও একটু জেনে নাও, N2O, এর পরিমাণ কত আছে, প্রায় 5%। এছাড়া H2O অর্থাৎ জলীয় বাষ্পেরও পরিমাণ রয়েছে 2%, ঠিক আছে। এটা একটু ছোট্ট করে দেখে নাও তোমরা। আচ্ছা, নেক্সট ভিডিওতে আমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে পড়বো। পৃথিবীর বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি অসুবিধা হতে পারে পৃথিবীতে, এর ফলাফল সম্পর্কে পড়বো, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট পার্ট নিয়ে আসি খুব তাড়াতাড়ি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নিও, লাইক করে দিও, ঠিক আছে। আর কোন কোন টপিকের উপরে ভিডিও বানাবো তোমাদের, তোমরা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিও, ঠিক আছে। তো এখান থেকে আমি ভিডিওটা ফিনিশ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।